তো ট্রেডিংয়ের কিছু ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে আমি আলোচনা করব। যারা ইন্ট্রাডে ট্রেডিং করে থাকেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, এবং যারা ট্রেডিংয়ে সাকসেস হতে পারছেন না, কী কারণে আপনি সাকসেস হতে পারছেন না সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে আমি বলে নিই, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি কিছু বিষয় তুলে ধরছি যেগুলো হচ্ছে যারা ইন্ট্রাডে ট্রেডার, যারা বিগিনার ট্রেডার তাদেরকে অনেক বেশি হেল্পফুল করবে। যদি আপনি লুজার হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। তো শুরুতে যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে এখানে শুরুতে আমি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা নিয়ে কথা বলবো, এবং ফিপস ক্যালকুলেশন। এই দুটা বিষয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মার্কেটে সাকসেস হতে হলে এই দুটা বিষয় মানতেই হবে আপনাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। হয়তো ভাই এটা অনেকে জানে না যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মানে কি। তো আমি এটা একটু বিস্তারিত বলে দিচ্ছি। তো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও মানে হচ্ছে, ধরেন হচ্ছে আপনি একটা এন্ট্রি নিলেন, সেই এন্ট্রিটা $10 লস করলেন এবং $40 এখান থেকে প্রফিট করলেন। তো এখান থেকে রিস্ক হচ্ছে $10 এবং রিওয়ার্ড হচ্ছে $40। তো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিসের জন্য? একটা ট্রেডিংয়ের উইন রেট হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে গুরুত্ব দেওয়া হয়। তো এখানে হচ্ছে যদি আপনি আপনার এন্ট্রি সেট আপে যদি 40% উইন রেট হয়, তাহলে এখান থেকে কিন্তু প্রফিটেবলে থাকা সম্ভব। তো এইখানে হচ্ছে আপনাকে অবশ্যই 1:4 নিতে হবে, সবগুলো এন্ট্রি 1:4 নিতে হবে, তাহলে এখান থেকে প্রফিটেবল হওয়া সম্ভব। তো আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রেশিওর প্রতি মনোযোগ দেন, যে কীভাবে আপনার এন্ট্রি সেট আপের রেশিওগুলোকে বাড়াইতে পারেন। অনেকে হয়তো বা জানে না যে 1:4, 1:1, 1:2, 1:3, 1:4 এগুলোর মানে কি, যারা নতুন। তো 1:1 বলতে হচ্ছে আপনি $10 লস নিলে $10 প্রফিট, এবং 1:2 হচ্ছে আপনি $10 লস নিলে $20 প্রফিট, এবং 1:3 হচ্ছে আপনি $10 লস নিলে $30 প্রফিট, এবং 1:4 হচ্ছে $10 লস নিলে আপনি $40 প্রফিট। তো এখানে যে এন্ট্রি কথা বলা হয়েছে এটা হচ্ছে 1:4 এন্ট্রি সেট আপে। আপনার প্রথমে যে কাজটা করতে হবে, যে আপনাকে প্রথমে এন্ট্রি সেট আপ করার আগে 1:4 মিনিমাম দেখতে হবে যে আপনার এন্ট্রি সেট আপটা কি 1:4 বা 1:5 দেয় কিনা। তাহলে এখান থেকে আপনার যদি উইন রেট 30%ও হয়, এখান থেকে আপনি প্রফিটেবলে থাকা সম্ভব। তো এখানে আমি 10টা এন্ট্রি তুলে ধরছি। তো 10টা এন্ট্রি হচ্ছে যে এখানে 6টা এন্ট্রি লুজ এবং হচ্ছে 4টা এন্ট্রি প্রফিটেবল, তারপরেও এখান থেকে প্রফিটেবলে থাকা সম্ভব হচ্ছে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে 1:4 এর কারণে। তো আপনার এন্ট্রিটা যদি 30% থেকে 40% উইন্ডোটাও হয়, তাহলে এখান থেকে কিন্তু প্রফিটেবলে থাকা সম্ভব। কারণ হচ্ছে 6টা এন্ট্রি যদি আপনি $60 লস করেন, তাহলে এখান থেকে কিন্তু প্রফিটেবলে থাকা সম্ভব। আপনি যদি এটাকে 7টা এন্ট্রিও লস করান, তাহলেও কিন্তু প্রফিটেবলে থাকা সম্ভব। তো এজন্য রিস্ক অ্যান্ড রেশিওর উপরে গুরুত্ব দিতে হবে অনেক বেশি। তো এখন এটাকে কীভাবে মেনটেন করবেন, যে আপনি একটা মার্কেটে কিভাবে $10 লস নেবেন, সেটা কিভাবে লট বের করবেন। তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি। তো এই লিঙ্কের মাধ্যমে আপনারা বের করে নিতে পারেন। ধরেন আপনি ইউরোএসডিতে একটা এন্ট্রি নিলেন। তো এখানে হচ্ছে যদি আমরা এখান থেকে পজিশন সিলেক্ট করি, 5 পিপস হচ্ছে স্টপ লস। তো এখন আপনি এই 5 পিপসের মধ্যে $10 লস নিতে চাচ্ছেন, তো সেটা কত লটে হবে যদি এখান থেকে আমরা একটু হিসাব করে নেই। এখানে 5 পিপস সিলেক্ট করে নিব, এবং হচ্ছে এখান থেকে আমরা যদি লটটা হিসাব করে নেই, তাহলে এখান থেকে আমরা দিব হচ্ছে 0.10। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের $5 লস হবে। যদি এখান থেকে আমরা 0.20 করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের $10 লস হবে। যদি আমরা এই পজিশনে $10 লস নেই, তাহলে আমাদের এই পজিশনে $40 প্রফিট আসবে। তো এই জন্য হচ্ছে যে আপনাকে এখানে পিএফস হিসাব করতে হবে এবং রিস্ক অ্যান্ড রিওয়ার্ড সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে। তাহলে এখান থেকে আপনি কিন্তু একটা সাকসেস পাবেন। আপনার এন্ট্রি উইন রেট যদি এখানে আপনার 30%ও হয়, তাহলে কিন্তু আপনি দিন শেষে উইন। যেমন ধরেন হচ্ছে আপনি 10টা এন্ট্রির মধ্যে যদি
3টা এন্ট্রিও সাকসেস হন তাহলেও কিন্তু আপনি প্রফিটেবলে থাকবেন। তো এখানে হচ্ছে যদি আপনি আপনার রেশিওটা বাড়াইতে পারেন, যেমন 1:4 ধরে আমি এন্ট্রি নিই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি 1:5 নিতে পারেন 30% উইন রেটে কিন্তু হিউজ প্রফিটেবলে থাকবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে রিস্ক অ্যান্ড রেশিওর উপরে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং এখান থেকে ফিপস ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে কিভাবে কত ডলার লস নেবেন, কিভাবে কত ডলার প্রফিট করবেন সেটা। তো এখন যদি আমি অন্য বিষয়গুলো অ্যানালাইসিস করি, এখানে হচ্ছে ডিভাইস। আপনি ট্রেডিং জগতে যখন প্রথম আসবেন অবশ্যই আপনাকে একটা ডিভাইস লাগবে, হয় সেটা ল্যাপটপ হয় সেটা কম্পিউটার। আপনি ফোন দিয়ে কিন্তু প্রপার অ্যানালাইসিসগুলো করতে পারবেন না। আপনাকে জাস্ট ফোকাস করতে হবে আপনার ট্রেডিং লাইফে, যে আপনি যখন একটা মার্কেটের সময় দিবেন এটাকে আপনাকে ফুল টাইম হিসেবে দিতে হবে, এটার প্রতি প্রচুর মনোযোগ দিতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস পাবেন। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনাকে ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, যেটা মার্কেট আপনাকে পড়তে জানতে হবে, যে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে সেটা পড়তে জানতে হবে। তো এখানে 4 নাম্বারটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, পারফেক্ট এন্ট্রি সেট আপ। তো পারফেক্ট এন্ট্রি সেট আপ বলতে আমরা কি বুঝি, যদি আমরা একটু মার্কেটের দিকে তাকাই, আপনি যখন একটা পারফেক্ট এন্ট্রি বিল্ড আপ করবেন তখন আপনার কিন্তু এটার প্রতি একটা বিশ্বাস থাকা লাগবে, যে আপনি যে এন্ট্রি নিচ্ছেন আপনার এন্ট্রিটা কি আসলে উইন রেট হবে কি না সেটার প্রতি একটা বিশ্বাস থাকতে হবে। এই জন্য আপনাকে প্রথম অবশ্যই একটা পারফেক্ট এন্ট্রি বিল্ড আপ করতে হবে। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, তো আমি এতক্ষণ যেটা বুঝাইলাম যে আপনার এন্ট্রির উইন রেট যদি আপনার এটা 30%ও হয়, যদি আপনার 1:4 নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি দিন শেষে প্রফিটেবল। উদাহরণস্বরূপ যেমন ধরেন আপনি 10টা এন্ট্রি নিলেন, তো 10টা এন্ট্রি নেওয়ার পরে আপনি এখান থেকে 7টা এন্ট্রি আপনি লস করলেন, আপনি কিন্তু 3টা এন্ট্রি যখন এখান থেকে প্রফিট করতে পারবেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবলে থাকবেন। তো এখানে হচ্ছে যে অনেকেই মানে প্রায় 50 বা 70% পর্যন্ত উইন রেট এন্ট্রি আছে যেটা 1:2, যে 1:2 দিয়ে আপনি ট্রেডিংয়ে কখনো সাকসেস হতে পারবেন না। ফিপস ক্যালকুলেশন, তো আপনার এখানে ফিপস ক্যালকুলেশনটা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে যে আপনি কত ডলার লস নিতে চাচ্ছেন, যে আপনার অবশ্যই ফিপস ক্যালকুলেশন করার পরে আপনি এখান থেকে লসটা কিন্তু বের করতে পারবেন, যেটা আপনাকে একটা রুলসের ভিতরে রাখবে। আপনি যে $10 এন্ট্রি নিয়ে লস করবেন সেই $10 লটটা হিসাব করে এখান থেকে বের করে নেবেন। চয়েস দ্য বেস্ট কারেন্সি পেয়ার, তো এখানে যখন আপনি একটা কারেন্সি পেয়ার চয়েস করবেন তখন আপনার অ্যানালাইসিসগুলো কি ওই কারেন্সি পেয়ারে কেমন কাজ করে, এই জন্য আপনাকে এখানে চয়েস করতে হবে যে কারেন্সি পেয়ার। তো এখান থেকে 4টা থেকে 5টা কারেন্সি পেয়ার আপনি চয়েস করতে পারেন, এর বেশি কারেন্সি পেয়ার চয়েস করলে আপনি এটার কখনো মুভমেন্টটা ধরে রাখতে পারবেন না। তো এরপরে হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। যখন আপনি একটা ট্রেড সেট আপ করবেন, আপনি পারফেক্ট সেট আপ করবেন, আপনার মনে হচ্ছে যে আমার এই পারফেক্ট সেট আপটাতে যখন মার্কেট আসবে তখন আমি এন্ট্রি নিব। তো এখানে ট্রেড ম্যানেজ বলতে শুধু একভাবে বোঝায় না, অনেকভাবে বোঝায়। এখানে হচ্ছে যখন আপনি একটা পারফেক্ট সেট আপ হবে তখন এন্ট্রি নিতে পারেন, যখন আপনি একটা এন্ট্রি নেবেন বা এন্ট্রি নিয়ে নিছেন সেটাকে কিভাবে ম্যানেজ করবেন, সেটাকে সাইকোলজিভাবে কিভাবে ম্যানেজ করবেন, সেটাকে কিভাবে গুরুত্ব দিবেন, তো এটা হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। তো আপনি অনেকভাবে ট্রেড ম্যানেজমেন্ট করা যায়, তো এটা হচ্ছে নিজের উপর। মানি ম্যানেজমেন্ট, তো মানি ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, তো ধরেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে $1000 আছে, তো আপনি এখান থেকে কত ডলার লস নিতে চাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আপনি যদি 1% লস নেন তাহলে সেটা হবে $10 $1000, যদি আপনি 2% লস নেন সেটা হবে $20। তো আমি এখানে সবসময় সাজেস্ট করব, তো আপনার যখন ব্যালেন্স 1000 হবে সেখান থেকে আপনি 2% লস নেবেন। তো 2% লস নিলে কি হয়, যে এখান থেকে যদি আপনার পারফেক্ট এন্ট্রি সেট আপ, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, ফিপস ক্যালকুলেশন, আপনার এই সবগুলো বিষয় যখন আপনার আয়ত্তের মধ্যে থাকবে তখন এখান থেকে আপনি 2% লস নিতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, যে আপনি তো আর গ্লোবাল ম্যাক্রোতে ট্রেড করছেন না, যে আপনি হিউজ একটা ইনভেস্টমেন্ট করে গ্লোবাল ম্যাক্রোতে, আপনি তো ইন্ট্রাডে ট্রেডার। তো সেক্ষেত্রে হচ্ছে ফান্ডামেন্টাল আপনাকে জাস্ট নিউজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো আপনার নিউজগুলো তেমন একদম বেশি যে নিউজ নিয়ে পড়ে থাকতে হবে এমনটাও না,
আপনি জাস্ট খালি নিউজগুলো কখন আসবে বা নিউজগুলো কি হতে পারে জাস্ট এটুকু আইডিয়া রাখতে পারেন। ডিসিপ্লিন, এখানে 1 থেকে 10 পর্যন্ত যে বিষয়গুলো আছে এই সবগুলো বিষয় যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন অটোমেটিকলি আপনার ডিসিপ্লিন নিজের মধ্যে ঢুকে যাবে। তো এখানে অনেকে বলে হচ্ছে যে সাইকোলজি স্ট্রং করতে হবে, সবাই আইসা এন্ট্রি নেওয়ার পরে বলেন যে সাইকোলজি নষ্ট হয়ে গেছে, সাইকোলজি স্ট্রং করতে হবে। তো আপনি যখন সবগুলা বিষয় যখন একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন, সবগুলা বিষয় আপনি বুঝতে পারবেন, তখন আপনার সাইকোলজি অটোমেটিকলি বিল্ড আপ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।